গল্পের নাম ভালোবাসার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। গল্পের দ্বিতীয় পর্ব। খালা আমাকে একটা থ্রি পিস দিয়েছিল, সেটাই পরে বের হলাম। বের হতেই দেখি ওসমানকে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, আপনি এখানে? হ্যাঁ। মানে আসলে আমার একটা কথা জানার ছিল। জি বলুন। আপনি কি ম্যারিড? আমি থমকে যাই। উত্তর দেওয়ার আগেই উনি বলেন, আসলে আপনার নাক ফুল দেখে আমার মনে হলো। ওহ, হুম। আচ্ছা, এই নিন টিকিট ঢাকা যাওয়ার। ধন্যবাদ। ওসমান চলে গেলেন। আমি গিয়ে বেডে বসলাম। চুল মুছতে মুছতে খেয়াল হলো আমার নাক ফুলের কথা। আমি কেন এটা পরে রেখেছি? খুলে ফেলব। কালকে ঢাকা যাওয়ার সময় খুলে ফেলব। এখন খুললে ওসমান সন্দেহ করতে পারেন। এসব ভাবতে ভাবতে চুল মুছে নিলাম। একটু পরে আন্টি এসে ডেকে গেলেন খাওয়ার জন্য। আমি খেয়ে রুমে আসতেই কানে একটা নিউজ এলো। বিখ্যাত মন্ত্রী মেহমেদ অর্ণবকে কেউ অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অবস্থা বেশি ভালো নয়। আমার পা থমকে যায়। আমি দ্রুত টিভির দিকে তাকাই। হ্যাঁ, এটা তো মেহমেদি। ওসমান টিভি দেখছিলেন, তখনই এই নিউজটা দেখায়। আমার বুক কেঁপে ওঠে। ভীষণ খারাপ লাগে। কিন্তু না, আমার এই মানুষের জন্য কেন খারাপ লাগবে? আমার সাজানো গোছানো জীবন যে ধ্বংস করেছে, তার জন্য এক বিন্দুও মন খারাপ করব না ভেবেই রুমে গেলাম। কিন্তু মন ভীষণভাবে ছটফট করছে। পুরো রুম জুড়ে পায়চারি করছি। কিছুতেই শান্তি লাগছে না মনে। এমন হচ্ছে কেন? মানুষের মন এত খারাপ কেন? যারা আমাদের কষ্ট দেয় তাদের জন্যই এই মন কাঁদে। অস্থির হয়ে সোফায় বসে চোখ বন্ধ করতেই হঠাৎ ঘুমিয়ে যাই। ভোরে ঘুম ভাঙে, তাকিয়ে দেখি আমি সোফায়। উঠে নামাজ পড়ে নেই মন শান্ত করার জন্য। ফজরের সময়ের এই আবহাওয়াটাও অসম্ভব সুন্দর থাকে। সকাল 7টা নাগাদ বাসা থেকে বের হলাম। ওসমান নিজে আমাকে গাড়ি দিয়ে নামিয়ে দিতে চেয়েছিলেন, আমি রাজি হইনি। একাই এসেছি। বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য ওয়েট করছি। একটু পর বাস আসতেই উঠে পড়ি। মেহমেদের জন্য মন খারাপ করছে, শুধু একবার জানতে চাই উনি ঠিক আছেন কিনা। উনার কথা ভাবতে ভাবতে পুরোটা রাস্তা চলে আসি। বাস থেকে নামতেই বৃষ্টি শুরু হয়। বেশ অনেক দিন পর নিজের শহরে এসেছি। ভালোই লাগছে। একটা রিকশা নিয়ে সোজা আমার বাসায় গেলাম। কিন্তু বাসার সামনে গিয়ে থমকে গেলাম। বাসার দরজায় তালা দেওয়া। কই গেল সবাই? আমি পাশের বাসার আন্টিকে জিজ্ঞেস করতেই আন্টি বললেন, সবাই চৌধুরী ম্যানশনে গিয়েছে। মেহমেদের বাসায় কেন সবাই হুট করে যাবে? কি আর করার, আমি কই যাব কিছুই ভাবতে পারছি না। এখন কি ফিরে যাব? না, হেসব কি ভাবছি। আমি হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টি কমেনি। আমার মাথা ঘুরছে, এভাবে কেন জীবনে বিষাদ নেমে এলো। এলোমেলো পায়ে ফুটপাত দিয়ে হাঁটছিলাম। মাথার ব্যান্ডেজ ভিজে গেছে। হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেলাম, মাথা তুলে দেখি রিদি। চোখ মুখ ফোলা রিদিদ আমাকে দেখে আমকে অবাক হয়ে গেল। বলল, ম্যাম আপনি? আমি কথা না বলে দ্রুত পায়ে ছুটে চলে যাচ্ছিলাম, তখনই রিদিদ রিকোয়েস্ট করল, ম্যাম প্লিজ একটু আমার কথা শুনুন প্লিজ। আমি থামলাম। রিদিদের দিকে ঘুরলাম। ও দৌড়ে আমার সামনে এসে বলল, ম্যাম আপনি কোথায় ছিলেন 3 দিন? স্যার আপনাকে পাগলের মতো খুঁজছে। কেন? আর আমি তোমার স্যারের মুখোমুখি হতে চাই না কখনো। তাই আমাকে যে তুমি দেখেছো এটা মেহমেদকে বলবে না। বলার প্রয়োজনই পড়বে না ম্যাম। মানে?
মানে স্যার তো হসপিটালে ছিল। জানি। কেমন আছে এখন? ভালো ম্যাম, ভীষণ ভালো আছেন স্যার, যতটা ভালো থাকলে সবাই খুশি হয়। কি বলছো কি? বুঝতে পারছি না। স্যার নেই ম্যাম। হৃদিদের কথায় আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। কি বলছে কিও? মানে কি হৃদি? স্যার আপনাকে পাগলের মতো চট্টগ্রামের অলি গলি খুঁজে বেরিয়েছে, পায়নি। ওখানকার লোকদের সাথে ঝামেলাও করেছে আপনাকে খোঁজা নিয়ে। তারপর ওই দিন রাতে আপনাকে খুঁজতে খুঁজতে অ্যাক্সিডেন্ট করেন। হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারা বলে ঢাকা আনতে। স্যারের অবস্থা অনেক খারাপ তখন। রাতেই বড় স্যারকে ফোন করি। বড় স্যার বলেন তিনি সব রেডি করে রাখবেন, আমরা যেন মেহমেদ স্যারকে নিয়ে দ্রুত আসি। আমরাও তাই করি। হসপিটালে ভর্তি করার পর স্যারের অবস্থা একটু নরমাল হয়। পরের দিন সকালে স্যারের জ্ঞান ফেরে, সবাই দেখা করে আসে। কিন্তু দুপুরের ভিজিটিং আওয়ারের পর থেকে স্যারের অবস্থা খারাপ হয়, নিঃশ্বাস নিতে পারছিলেন না। ডক্টররা অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষে সন্ধ্যায় স্যার চলে যান। আমি জানি স্যারের মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু কোনো প্রমাণ নেই। এক নাগারে কথাগুলো বলে থামল হৃদি। আমি কথা বলার শক্তি পাচ্ছি না। একবারের জন্য হলেও এই মানুষটাকে স্বামী বলে মেনেছি আমি। আর সে নাই। আমি বললাম, হৃদিদ আমাকে একটু চৌধুরী ম্যানশন নিয়ে যাবে। হুম আসুন। হৃদিদের সাথে গেলাম। বাসার ভিতরে যেতেই সাদা কাপড়ে মোড়া একটা লাশ দেখতে পেলাম। 2 কদম পিছিয়ে গেলাম আমি। আমাকে দেখে মিলা আপু এগিয়ে এলো। চর বসিয়ে দিল আমার গালে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মিলা আপু বলল, মেরে ফেললি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত মেরাই দিলি মেহমেদকে তুই। ছি হায়াত ছি। আপুর কথা শেষ হতেই আম্মু বলল, মুখ পুরি অলক্ষী ছেলেটাকে খেলিত। তোর মতো মেয়েরা এসবই পারে। তাই জন্যই তোর সাথে মেহমেদের বিয়েটা হতে দিতে চাইনি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আজ নিজের এই মাই ছোটবেলা থেকে আমাকে আগলে রাখত। আমি কোনো কিছু আর না ভেবে মেহমেদের লাশের কাছে যেতে নিতেই মিলা আপু এসে আমার হাত ধরে টান দিয়ে সরিয়ে দিল। তোর লজ্জা লাগে না হায়াত? মেরে দিয়ে আবার আসছিস পীড়িত দেখাতে? আপু একবার যেতে দাও না। তুই যাবি না? ছোট মা এসে আমার পাশে দাঁড়ালো। মিলা এমন করছো কেন? শেষবারের মতো মেয়েটাকে দেখতে দাও। শোনো ও কোথায় ছিল? কি শুনবো আন্টি? মেহমেদ তো ওকে নিয়ে ঘুরতে গিয়েছিল। ও সেখানে গিয়ে মেহমেদকে রেখে কোন প্রেমিকের হাত ধরে পালিয়েছিল কে জানে। একদম ওর মায়ের স্বভাব পেয়েছে। আসলে লোকে বলে না, রক্ত নিজের রূপ দেখায়, কথাটা আসলেই সত্যি। আমি থমকে গেলাম। আপু এটা কি বলল? আমার সাথে উপস্থিত সকলে থমকে গেছে। মা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, মিলা কি বলছো তুমি এসব? হায়াত তোমার নিজের বোন। আপুর রাগ যেন 2 গুণ বেড়ে গেল। অতপর আমার দিকে হ্যাচকা টান গিয়ে আমাকে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, দেখুন তো আন্টি, মিলে আমাদের ফেস। মিলে না। আর না কখনো মিলবে। ও আমার নিজের বোনই না। বাবা কুড়িয়ে পেয়েছিল ওকে, তাও একটা ময়লার স্তূপের পাশে। না জানি কার পাপের ফলও। মিলা স্টপ। শাশুড়ি মায়ের ডাকে মিলা আপু থামলেও আম্মু বলল, ও কিছু ভুল বলেনি আপা। হায়াত আমাদের নিজের সন্তান না। ওকে মিলার বাবা একদিন রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় ডাস্টবিনের পাশে কান্নারত অবস্থায় পায়। পাশেই পতিতা এলাকা, নিশ্চয়ই কারোর পাপের ফলও। আমার মিলা তখন ছোট। ওর বাবা আমাকে বলেনি ওকে ওই জায়গা থেকে পেয়েছে। বলেছিল এক বন্ধুর বাচ্চা, বাবা মা অ্যাক্সিডেন্টে মরে গেছে।
কিন্তু সত্যিটা জানতে পারি হায়াতের 18 বছর পর। ওর বাবা নিজে আমাকে বলে। সেদিন থেকে ঘৃণা জন্মায় ওর জন্য আমার মনে। আর তারপর একদিন আপনারা এলেন ওর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আমার প্রচুর রাগ হয়েছিল। ওর মতো মেয়ের জন্য এটা তো রাজকপাল। আপনারা তো হায়াতকে দেখেননি, মেহমেদ বাবার কাছে শুধু নাম শুনেছিলেন। আর এটা আমি বুঝতে পারার পরই মিলাকে দেখাই। আর আপনাদের পছন্দও হয়, বিয়েও হয়। কিন্তু এই অপয়ার আমার মেয়ের সুখ সহ্য হয়নি। নজর লেগে যায় আমার মেয়ের সংসারে। মেহমেদ যখন দেখে হায়াত নয়, মিলার সাথে বিয়ে হয়েছে, ও সাথে সাথে মিলাকে কথা শুনিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। তারপর তো সব জানেন। এসব মেহমেদ, মিলা আর আমি জানতাম এতদিন। আজ সবাই জানলেন, এখন না জানানোরও কিছু নেই। মেহমেদি আর নেই, এসব লুকিয়েও লাভ নেই। আমি পাথরের ন্যায় দাঁড়িয়ে আম্মুর দিকে দেখছিলাম। এটা আমার আম্মু না। মিলা আপুও আমার নিজের বোন না। বাবাও আমার না। আমার পরিচয় কি? আমি কে? আর মেহমেদ, উনি আমাকে ভালোবাসতেন। তাহলে মিলা আপুর সাথে ওগুলো কি হয়েছিল? আর নিতে পারলাম না আমি। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি দিয়া আপু আমার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে আপুকে বললাম, আপু, আমার আপু, আম্মু যা বলল সেসব কি সত্যি? কই ওরা? অস্থির হয়েও না হায়াত, আমি জানি তোমার মনের অবস্থা। আমার আম্মু আমার নিজের আম্মু না আপু। হায়াত শোনো। কি শুনবো? কি করব? কই যাব? কি আমার পরিচয়? কে আমি? হায়াত। হায়াত, শান্ত হও। আমি কান্না করে দিয়েছি। আপু আমাকে জড়িয়ে ধরল। শান্ত হও হায়াত। আমরা খুঁজে বের করব তোমার আসল বাবা মাকে। তুমি শান্ত হও। কই খুঁজব তাদের? সেসব না হয় পরে ভাববে, এখন শান্ত হও। আমি চুপ হয়ে বসতেই মাথায় মেহমেদের কথা এলো। আপু, মেহমেদ। আপু চুপ। আমি জিজ্ঞেস করে যাচ্ছিলাম, আপু আমাকে কোনো উত্তর না দিয়ে কান্না করে যাচ্ছিল। তাই আমি ছুটে রুম থেকে বের হতেই দেখি পুরো ড্রয়িং রুম ফাঁকা। আমি মেহমেদের নাম ধরে ডাকতে থাকলাম, কোনো উত্তর নেই। কোথাও থেকে গুন গুন করে কান্নার আওয়াজ আসছে। আওয়াজটা অনুসরণ করে মায়ের রুমে গেলাম। মা কান্না করছেন, ছোট আম্মু ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি মায়ের কাছে গেলাম। নিচে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখতেই মা কান্না থামিয়ে আমার দিকে তাকালেন। হায়াত, তুমি চলে যাও। তোমাকে খুঁজতেই আমার ছেলে আজ এই দুনিয়া ছেড়েছে। আমি তোমাকে শুরু থেকে সাপোর্ট দিয়েছি, আর সেই তুমি আমার ছেলে আমার কোল থেকে কেড়ে নিলে। মায়ের কান্না বেড়ে গেল। আমি মুখ চেপে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমের দেওয়ালে মেহমেদের একটি বড় ছবি রয়েছে। হাস্যোজ্জ্বল ছবিতে মেহমেদকে দেখে এগিয়ে যাই ছবির দিকে। তখনই দিয়া আপু পিছন থেকে এসে কাঁধে হাত রাখে। হায়াত, শক্ত হও। অনেক বড় ঝড় উঠেছে। আমি কিভাবে শান্ত হব? একদিকে এভাবে মেহমেদের চলে যাওয়া, অন্যদিকে আমার জীবনের এত বড় সত্যি। আমি যে ভেঙে গুড়িয়ে গেছি। আমি জানি হায়াত, তোমার অবস্থাটা। কিন্তু তুমি ভেঙে পড়ো না। আমার ভাই তোমার চোখের পানি সহ্য করতে পারে নাই। ও যদি জানে তুমি ওর না থাকায় এভাবে ভেঙে গেছো, তবে ও মানতে পারবে না। আপুর কথার কোনো জবাব আমি দিতে পারছি না। কান্না আর অতিরিক্ত চাপ পড়ায় মাথায় ভীষণ ব্যথা শুরু হয়েছে। আমি মাথায় হাত দিয়ে চেপে ধরতেই দিয়া আপু আমাকে ধরে রুমে এনে শুইয়ে দেয়। চোখে সব ঝাপসা দেখছি, ভীষণ মাথায় যন্ত্রণা করছে। পরের দিন ভোরের আলো চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। পুরো রুম ফাঁকা, কিন্তু রাতে তো আমার সাথে দিয়া আপু ছিল।
হয়তো সকালে চলে গেছে। আমি উঠে বসতেই আমার নাকে একটা স্মেইল এলো। মেহমেদের পারফিউমের স্মেইল এটা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি ভালো করে রুমে চোখ বুলিয়ে নিলাম, এটা মেহমেদের রুম। তাই হয়তো ওনার পারফিউমের স্মেলটা নাকে লাগছে। আমি উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখতে পেলাম মায়ের রুম থেকে ডক্টর বেরিয়ে যাচ্ছেন। বাবা ডক্টরকে বিদায় দিতে দরজা পর্যন্ত যাচ্ছেন। আমি মায়ের রুমে গেলাম তখনই। গিয়ে দেখি মায়ের হাতে স্যালাইন লাগানো। ছোট আম্মু আমাকে দেখে হাত ধরে রুমের বাহিরে আনলেন। তোমার কি লজ্জা নেই হায়াত? কাল এত কিছুর পরও এ বাড়িতে পড়ে আছো কি করে? মেহমেদ আমাদের সবার কলিজা ছিল, ওকে তুমি মেরে ফেললে। এখন কি চাই? চলে যাও। আমি কি করেছি ছোট আম্মু? আপনি জানেন না ওই দিন কি হয়েছিল, কেন আমি পার্টি থেকে ওভাবে চলে এসেছিলাম। থাক হায়াত, যাই হয়ে যাক, তোমার উচিত ছিল মেহমেদের মুখোমুখি হয়ে সবটা ক্লিয়ার করা। তুমি তো সেসব না করে পালিয়ে গেছো। আমি জানতাম এমনটাই হবে। তোমার বোন বিয়ের পর মেহমেদকে পায়নি বলে কম নির্লজ্জতা করেনি, আর তুমি তো। ও আমি তো ভুলেই গেছি, তুমি তো আমার মিলার কেউ না, রাস্তার মেয়ে, যত সব। বলেই ছোট আম্মু রুমে গেলেন। লাস্টের কথাটা তীরের মতো কলিজায় বিঁধল আমার। আমি রাস্তার মেয়ে? আমার বাবা আমাকে ভীষণ আদর করত। আমি না খেলে যে আম্মু খেত সে আমার নিজের মানা। এসব কি হয়ে গেল আমার জীবনে? এমন এলোমেলো কেন হলো সব? আমাকে মায়ের রুমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা বললেন, হায়াত ঘরে যাও। তোমার শাশুড়ি মায়ের মাথা ঠিক নেই, তার কথায় কিছু মনে করো না। বলেই ভিতরে গেলেন। সবার মুখে কষ্টের ছাপ থাকলেও বাবার মুখে সেই আগের কঠোরতাই রয়েছে। আমি অবাক হয়েছি, সবাই আমাকে কথা শুনিয়েছে, শুধু বাবা বাদে। আর কিছু না ভেবে আমি দিয়া আপুর রুমে যেতেই দেখি দিয়া আপু রিশা দিশাকে খাওয়াচ্ছে। আমাকে দেখেই বলল, হায়াত এসো বসো। আমি গিয়ে বসলাম। আপু আমি কি করব কিছু বুঝতেছি না। এমনভাবে সব এলোমেলো হয়ে গেছে যে। আপু আমাকে থামিয়ে দিয়ে বলল, আমার একটা কথার উত্তর দাও হায়াত। কি আপু? তুমি কি আমার ভাইকে একদিনের জন্য ভালোবাসোনি? আমি থমকে গেলাম। আমি ভালোবাসি কি বাসি না, এই কথার উত্তর তো আমার নিজের কাছেও নেই। আমি যতবার উনাকে ঘৃণা করতে চেয়েছি মন বলেছে হায়াত আরো গভীরে যা, সবটা জেনে নে তারপর ঘৃণা করিস। ওই দিন পার্টিতে ওনাকে আপুর সাথে দেখে আমি সহ্য করতে পারিনি। আমি পারি না ওনাকে অন্য কারোর সাথে দেখতে। তাহলে কি এসবই ভালোবাসা? আমাকে চুপ থাকতে দেখে আপু বলল, আমি জানি তুমি আমার ভাইকে ভালোবাসো। তোমার অভিমান জন্মেছে ওর উপর, তাই তুমি এতটা শক্ত হয়ে গেছো। আমি জানি অনেক বড় কিছু হয়েছে ওখানে। কি হয়েছিল হায়াত? আপু ওই দিন পার্টিতে গিয়েছিলাম আমরা, তারপর আপুকে সবটা বলি আমি। ওসমানের সাথে দেখা হওয়া, ওনার হেল্প সবই বলি। আপু আমার সব কথা শুনে বলে, মিলা, এখানেও মিলা, এই মেয়েটা আচ্ছা বেয়াদব। ও যে তোমাকে ভয়ঙ্কর ঘৃণা করে তা কাল ওর ব্যবহারেই আমি বুঝেছি। আমার আপু তো না হায়াত, ও তোমার কেউ না। ও ওর ব্যবহারে বুঝিয়ে দিয়েছে এত বছরেও তুমি ওর কেউ হতে পারোনি। ও হিংসা করে তোমায়। আপু, হায়াত সত্যি বুঝতে শিখো। আমি চুপ। ভাইয়ের কথা তোমার কি একবারও মনে পড়েনি হায়াত? আমি আপুর দিক থেকে চোখ সরিয়ে নিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না মেহমেদ নেই। আমি জানি উনি আছেন। উনি কিভাবে চলে যেতে পারেন? আমার ভাবনার সুতো কাটে আপুর কথায়। ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। আমিও এটাই বলতে চাচ্ছিলাম। হুম,
ও যাই করুক অ্যাক্সিডেন্টে করতে পারে না। ও সবসময় গাড়ি নিয়ে বের হয়। আর তোমাকে খুঁজতে তো আর ও পায়ে হেঁটে বের হয়নি নিশ্চয়ই। কিছু তো একটা হয়েছে। কি হতে পারে সেটা তুমি বের করো। মেহমেদ তোমার হাজবেন্ড ছিল হায়াত। ও যেমনই হোক হাজবেন্ড ছিল তোমার। তোমার উপর ওর ভালোবাসা কেমন তা আমি দেখেছি। জানি না মিলার সাথে কেন এত ক্লোজ হয়ে গিয়েছিল লাস্ট কয়েকদিনে। মিলা আপু মেহমেদকে ভালোবাসে। আর হয়তো উনিও। না হায়াত যে ছেলে বিয়ের দিন রাতে বউয়ের জায়গায় মিলাকে দেখে পুরো বাড়ি মাথায় তুলে, সে কখনো মিলাকে ভালোবাসে এটা আমি মানি না। 6 মাস যে সময় লেগেছে ডিভোর্সের জন্য, সেই 6 মাস ও বাসায় আসেনি রাতে। তোমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত। এতটা ম্যাচিউরড হয়েও এ ধরনের পাগলামি করেছিল তোমার জন্য। ও তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি এই কথাগুলো জানতাম না ভাইয়ার অ্যাক্সিডেন্টে পর হসপিটালে হৃদিদের থেকে জেনেছি। আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমার মনে হচ্ছে ওই দিন হয়তো আমার দেখার বাহিরেও কিছু হয়েছিল। কার কাছে পাবো এই প্রশ্নের উত্তর? হৃদিদ। হ্যাঁ, ওই পারবে আমাকে সবটা জানাতে। আমি দিয়া আপুকে বললাম, আপু আমি হৃদিদ ভাইয়াকে কই পাবো এখন? হৃদিদ তো ওর বাসায়। কাল ভাইয়াকে কবর দিয়ে আসার পর ও আর এখানে আসেনি, ওর বাড়ি গেছে একেবারে। ওহ আচ্ছা, তাহলে তুমি আমাকে হৃদিদ ভাইয়ার বাসার ঠিকানা দাও। ঠিকানা দিয়ে কি করবে তুমি? আমার কিছু প্রশ্নের উত্তর জানা লাগবে। আশা করছি সেগুলো হৃদিদ ভাইয়াই দিতে পারবে। আচ্ছা দাঁড়াও, আমি ঠিকানা দিচ্ছি। দিয়া আপুর কাছ থেকে ঠিকানা নিয়ে হৃদিদ ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আর 30 মিনিটের মাথায় পৌঁছে গেলাম। 2 তলা বিল্ডিং। আমি বাসার ভিতরে ঢুকতেই একজন লোক এসে জিজ্ঞেস করল, কাকে চাই? হৃদিদ ভাইয়াকে। হৃদিদকে? ও তো ওর রুমে আছে। দোতলায় গিয়ে বেল দিন, ওইটাই হৃদিদের ফ্ল্যাট। জি ধন্যবাদ। আমি সোজা দোতলায় গিয়ে বেল দিতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিল হৃদিদ ভাইয়া। আমাকে দেখে উনি যেন ঘাবড়ে গেছেন এমন লাগছে। ম্যাম আপনি এখানে? হ্যাঁ। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন। আমি ভিতরে বাসার গেলাম। হৃদিদ ভাইয়া বলল, বাসাটা একটু ওগোছালো ম্যাম, কিছু মনে করবেন না। না সমস্যা নাই। একাই থাকেন বুঝি? হ্যাঁ ওই আর কি। কথা বলতে বলতে আমি একটা রুমে ঢুকতেই চমকে উঠি। কেউ একজন শুয়ে আছে, তাও পা আর মাথা একদম উল্টো দিক দিয়ে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। কে এটা? হৃদিদ ভাইয়া আমতা আমতা করে বলে, এটা আমার বউ। কি? এই না বললেন আপনার বউ নাই? কেউ নাই? না মানে রিসেন্টলি বিয়ে করেছি তো তাই ভুলে গেছি। ওহ ম্যাম আপনি পাশের রুমে গিয়ে বসুন, আমি ওকে তুলে আনছি। ওকে। আমি পাশের রুমে গিয়ে বসার 15 মিনিট পর হৃদিদ ভাইয়া এলো, সাথে আনলো তার বউকে। শাড়ি পরেছে, কিন্তু মুখ দেখতে পাচ্ছি না। ভাইয়া ভাবির মুখটা দেখাতে বলুন। ওর পক্স উঠছে ভাবি, তাই ও মুখ দেখায় না। মুখে অনেক দাগ হয়ে গেছে। ও সমস্যা নাই, থাক। ভালো আছেন ভাবি? জি। আপনি? হুম। এবার হৃদিদ ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে, কালকে একটু বাসায় আসিয়েন। আচ্ছা ভাবি। তাহলে আমি আসি। আচ্ছা ভাবি। গেলাম। ভাবির সামনে গিয়ে বললাম, দোয়া করি দ্রুত সুস্থ হয়ে যান ভাবি। আসি। বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। এদিকে মাথা ব্যথাটা আবার শুরু হয়েছে আমার। পাশে স্ত্রীকে বসিয়ে রেখে প্রাক্তনকে হারানো শোক পালন করছেন মাস্টার মশাই।
তারিনের শক্ত বাক্যে প্রশ্নগুলো শুনে তামজিদ অবাক হল। অবাক নয়নে তাকালো তারিনের দিকে। মেয়েটার মুখ শান্ত, কোনো রাগ ক্ষোভ খুশির চিহ্ন নেই, আছে শুধু অভিমান অভিযোগের চিহ্ন। তামজিদ পাল্টা প্রশ্ন করল, তোমার কেন মনে হলো আমি দিশার জন্য শোক পালন করছি? আপনার মুখ বলে দিচ্ছে মাস্টার মশাই। মুখ দেখে যদি মনের খবর বলা যেত তাহলে পৃথিবীতে ভাঙা মনের মানুষগুলো সদা হাস্যোজ্জ্বল থাকতে পারত না। তারিন চুপ করে গেল, নিঃশব্দে কফির মগে চুমুক বসালো। আনমনে প্রশ্ন করল, এবার আমি কিছু কথা বলতে পারি? তামজিদ বেশ শান্ত স্বরে বলল, অবশ্যই। তারিনের দৃষ্টি বাইরের ব্যস্ত রাস্তার দিকে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো যে যার মতো চলছে জীবনের গতিতে। কারোর দিকে কারোর তাকানোর সুযোগ নেই। নিজেদের কথা চিন্তা করার সময় পায় না এরা, অন্যের কথা কি ভাববে। এরাই ভালো না নিজেদের চিন্তায় মগ্ন সারাক্ষণ। তারিনকে চুপ করে থাকতে দেখে তামজিদ আলতো স্বরে ডেকে উঠল, তারিন। হু। ধরফরিয়ে উঠে জবাব দিল তারিন। তামজিদ প্রশ্ন করল, কি ভাবছ? কই কিছু না তো। তাহলে চুপ করে আছো যে? এমনি। কি যেন বলবে বলছিলে? তারিনের হুঁশ ফিরল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলবো, অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে আমার। তামজিদ আরেকবার কফির মগে চুমুক দিয়ে বলে উঠল, তাহলে বলতে থাকো। শুনবেন? আপনার কথা না শুনে থাকার মতো দুঃসাহস আমার আছে নাকি? তারিন বুঝল তামজিদ কথাটা মজার ছলে বলেছে। অন্য সময় হলে তারিন হাসত, কিন্তু এ সময় ভিন্ন। মুখে আগের ন্যায় গম্ভীর্য ভাব ধরে রেখে বলা শুরু করল, দিশা আপুকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ নয়। অত্যন্ত বুঝমান একটা মেয়ে সে। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তাই অনেক সময় বুঝমান হয়েও অবুঝের মতো আচরণ করি। কারণ একটাই, নিজেদের অনুভূতিগুলোকে চেপে রাখার সাধ্য আমাদের সবার থাকে না। দিশা আপু বলল যে সে আপনাকে ভালোবাসতে পারেনি, কথাটা সম্পূর্ণ ভুল। সে আপনাকে ঠিকই ভালোবেসেছিল, কিন্তু ধরে রাখার চেষ্টা করেনি। ভালোবাসার মানুষকে পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দিশা আপু সেই ত্যাগ করতে পারেনি বলেই আপনাকে হারিয়েছে। তারিন থামতেই তামজিদ প্রশ্ন করল, এসব কথা বলছো কেন? তারিন পুনরায় বলা শুরু করল, দেখুন আপনারা দুজন ভালোবাসার মানুষ এক হতে পারেননি। এটাতে আপনার, দিশা আপু বা মায়ের কোনো হাত নেই। উপরওয়ালা আমাকেই আপনার ভাগ্যে রেখেছিল। নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার বিয়ে হবে? তামজিদ নিশ্চুপ, চুপচাপ তারিনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, যে কোনো পুরুষ মেয়েটার বাচনভঙ্গির প্রেমে পড়তে বাধ্য। তারিন থেমে থেমে বলছে কথাগুলো। কফি ইতোমধ্যে শেষ। তামজিদ কফির মগের তলানিতে খানিক কফি রয়েছে এখনো। তারিন খালি কফির মগটা হাতে চেপেই বলতে লাগল, আমাদের শরীরে যখন টিউমার হয় তখন আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য সে টিউমারটা অপারেশনের মাধ্যমে শরীর থেকে কেটে ফেলে দেই। ঠিক তেমন কিছু মানুষ আমাদের জীবনে টিউমারের মতো, যাদের সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলেন, যেন আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বাঁচতে পারি। তাই তামজিদ চোখের পাতা ঝাপটে বলে উঠল, মাঝে মাঝে আমি তোমার কথা শুনে ডিপ্রেশনে চলে যাই। তোমার বয়স আর কথা দুটো শব্দের মধ্যে পার্থক্য বিশাল। এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো কি করে? তারিন সোজাসাপটা বলে উঠল, আপনার বলার প্রয়োজন মনে করছি না। তামজিদ আরেক দফা অবাক হল।
এভাবে মুখের উপর কথা বলাটা মেনে নিতে পারল না। তবুও কিছু বলল না, চুপ থাকল। তারিন নিজের ধ্যানে শক্ত বাক্যে বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ভালো ও সুন্দর ব্যক্তিত্বের পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। আপনি নিজেকে যেভাবে প্রকাশ করছেন এটাকে হ্যাংলামিপনা বলে। যা নিচু শ্রেণীর ব্যক্তিত্বের পুরুষদের থেকে আশা করা যায়, ভালো ব্যক্তিত্বের পুরুষরা কখনো নিজেকে এমন ভাবে উপস্থাপন করে না। একদিকে বউকেও ছাড়বেন না, অন্যদিকে বউকে পাশে রেখে প্রাক্তন প্রেমিকার জন্য আফসোসও করবেন। বাহ, কি সুন্দর চরিত্র আপনার! এমন চরিত্রের পুরুষকে এক কথায় চরিত্রহীন বলে জানেন। কি ভেবেছেন আমি সব মেনে নিব? আমি এতদিন ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। আপনাকে সময় দিয়েছিলাম সবটা সামলে ওঠার জন্য, অতীত ভুলে নতুন করে সবটা শুরু করার জন্য সময় ও সুযোগ দিয়েছিলাম, ধৈর্য ধরেছিলাম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করেছিলাম। কিন্তু আজকে আমার সব চিন্তা ভাবনা, স্বপ্ন এমনকি ধৈর্যও শেষ। দিশা আপু চলে যাওয়ার সময় আপনার চোখে আমি আফসোস আর হাহাকার দেখেছি। সেই আফসোস আর হাহাকার আমাকে আপনার কাছের থেকে দূরে সরিয়ে দিল মাস্টার মশাই। আর মানতে পারলাম না, কিছুতেই পারলাম না। আপনার মা আর আপনার জন্য আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। তাই সবার আগে আপনার মায়ের নিচু চিন্তা ভাবনা দূর করব। তারপর আপনাদের সবার জীবন থেকে আমি দূরে সরে যাব। আপনার মতো এমন মেরুদণ্ডহীন পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তারিনের গলা ধরে আসছে, কান্না পাচ্ছে খুব। মেয়েটাই বা কি করবে, আর সহ্য করতে পারছে না। দিশার চলে যাওয়ার সময় তামজিদের চোখের কোণে জমে থাকা জলটুকু আজ তারিনকে খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছে। সদ্য জন্ম নিতে যাওয়া ভালোবাসা শব্দটাকে 10 হাত দূরে সরিয়ে দিয়েছে। তামজিদের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারেনি। দিশার চলে যাওয়াতে যতটা খুশি হয়েছিল, তামজিদের আচরণে তার থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছে। তামজিদ একদম শান্ত, নিশ্চুপ, অসহায় চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে। একই পুরুষ মানুষ এত সহজে কাঁদে নাকি? তারিন নামক ষোড়শী কন্যার শক্ত ও সত্য বাক্য মেনে নেওয়া তামজিদ নামক পুরুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারিন নিজেকে সামলে কঠিন বাক্যে বলে উঠল, দিশা আপু একদম ঠিক করেছে আপনার জন্য ত্যাগ স্বীকার না করে। আপনি ত্যাগের মূল্য দিতে জানেন না মাস্টার মশাই, একদম জানেন না। আপনার মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তামজিদ এবার অসহায় সুরে তারিন বলে ডেকে উঠল। আর কিছুই বলতে পারল না। তারিন সে ডাকে সাড়া না দিয়ে বলে উঠল, বাসায় যাব। বলেই তারিন উঠে দাঁড়িয়ে পড়ল। তামজিদের অপেক্ষা না করে হনহন করে বাইরে চলে আসলো। গাড়িতে উঠে বসে পড়ে জোরে নিঃশ্বাস নিল। মুখে হাত চেপে কান্না করে উঠল। কেন কষ্ট হচ্ছে এত? মনে মনে প্রতিজ্ঞা করল, যতই কষ্ট হোক ও কিছুতেই তামজিদের সামনে দুর্বল হবে না। নিজেকে সামলে নিল মুহূর্তেই। চোখের অশ্রুটুকু কাপড়ের আঁচল দ্বারা মুছে নিল। শক্ত ও প্রতিজ্ঞাবদ্ধ বাক্যে বলল, আপনি খুব শীঘ্রই আমাকে বুঝবেন মাস্টার মশাই। ভালোবাসবেন, আগলে নেওয়ার জন্য অস্থির হবেন। কিন্তু তারিন এত সহজে আপনার কাছে ধরা দিবে না, কিছুতেই দিবে না। আজকে যে আফসোস আপনি দিশা আপুর জন্য করলেন, তার থেকেও দ্বিগুণ আফসোস নিয়ে আমার ভালোবাসা খুঁজবেন। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। নিজের বরকে প্রতিনিয়ত অন্য একটা মেয়ের জন্য কষ্ট পেতে দেখাও যে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না।
তারিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি, তাই মুখে যা আসছে বলে দিয়েছিল। বাসায় আসার পর গোটা একটা দিন কেটে গেছে, তবুও তারিন তামজিদের দিকে ফিরে অবধি তাকায়নি। কথা তো একদম না। বর্ষা বেগমের সাথেও বেশ কড়া কণ্ঠে কথা বলেছে আজ। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সবকিছু মিলিয়ে দিন শেষে রাতের অন্ধকারে তারিন নিজেকে বড্ড ক্লান্ত অনুভব করল। সবকিছুর সাথে মোকাবিলা করতে করতে মানুষ বুঝি দিনের শেষেই ক্লান্ত হয়ে ওঠে। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা ভাবনায় মগ্ন থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরও মনে নেই। হুট করেই ঘুমের চোখে তারিন টের পেল কেউ ওকে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদছে। ওর পেট কেউ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই অস্বস্তি নামক শব্দগুলো তারিনকে আষ্টে পৃষ্ঠে ধরল। ভয় নামক জিনিসটাও ছুঁয়ে গেল হৃদয়। এই সময় কে জড়িয়ে ধরবে? কাঁদবেই বা কেন? মাস্টার মশাই নামটা মনে উঠতেই হুট করে চোখে খুলে ফেলল। আবছা আলোয় স্পষ্ট তামজিদের মুখখানা দেখতে পেল। তারিনকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। কেন কাঁদছে? ছেলেরা এমন ফুপিয়ে কাঁদে বুঝি? কি জানি। তারিন অবাক আর বিস্ময় রোবটের ন্যায় শক্ত হয়ে আছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে? কই না তো, সবটা সত্যি মনে হচ্ছে। মাথায় এমন হাজারখানেক প্রশ্ন চিন্তা ঘুরতে শুরু করল। না, আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তারিন এবার তামজিদকে দুই হাতে ঠেলে তুলতে তুলতে জিজ্ঞেস করল, এ কি মাস্টার মশাই? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? দেখি উঠুন। শরীর খারাপ করছে? কিছু হয়েছে? সবাই ঠিক আছে? মা ঠিক আছে? বলুন না। তামজিদ চুপ করে আছে আগের মতো। তারিন ঠেলে তুলতে চাইলে ও আরো শক্ত করে প্যাঁচিয়ে ধরল তারিনকে। এবার তারিন তামজিদের বুকের মাঝে আটকে গেল। হুট করেই তারিনের হৃদযন্ত্রটা ধরফরিয়ে উঠল। টিপটিপ শব্দ করে বাজতে শুরু করল। আজকে কি তারিনের স্বপ্নের রাত? সবকিছু এমন স্বপ্নের মতো করে কেন হচ্ছে? তারিন নড়াচড়া বন্ধ করে দিল। তামজিদের চোখের পানি গড়িয়ে তারিনের উপর পড়ছে। এভাবে তামজিদকে কাঁদতে দেখে এক আকাশসম কষ্ট তারিনের হৃদয়ে হানা দিল। আজকে কি তবে বেশি বলে ফেলেছিল? মানুষটা তো সত্যিই দিশাকে ভালোবাসত। আর সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না সেটা তারিন জানে। সব জেনেও মেয়েটা স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে। তারিন নিজের ভাবনা চিন্তা সাইডে রেখে কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? তামজিদ এবার মুখ খুলল। কান্নারত স্বরে বলা শুরু করল, তারিন আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। না, দিশা চলে গেছে সেজন্য না। তারিন এবার অবাক স্বরে প্রশ্ন করল, তাহলে কিসের জন্য? তোমার জন্য। তামজিদ এমন সরল বাক্যে তারিন অবাকের শেষ সীমানায় চলে গেল। অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে বসল, আমার জন্য? আমার জন্য কেন কষ্ট হবে? তামজিদ এবার ছেড়ে দিল তারিনকে। উঠে বসে পড়ল। তারিনকেও টেনে উঠালো। নিজের হাতের মুঠোয় তারিনের হাত দুটো নিল। অনুরোধ বাক্যে বলে উঠল, তারিন আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। বিস্ময় তারিনের চোখের পাতা পড়ছে না, মনে মনে ভাবছে দিশার শোকে তামজিদের মাথাটা খারাপ হয়ে যায়নি তো? এমন আজগুবি ভাবনা মাথায় আসছে বলে মনে মনে নিজেকেই ঝাড়ি দিল। শান্ত বাক্যে তামজিদের উদ্দেশ্যে বলল, কি বলছেন এসব? তামজিদ উত্তর দেওয়ার জন্য সময় নিল না। শান্ত স্বরেই বলা শুরু করল, তুমি খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন মেয়ে। আমি যা বলি মন দিয়ে শোনো।
হ্যাঁ, আমি মানছি আমি দোষী, কিন্তু তুমি আমার জায়গায় নিজেকে বসাও তো। কি করতে তুমি? নিজের মৃত্যু পথযাত্রী মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যেতে? কখনোই না। যে মা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আদর যত্নে বড় করে তুলেছে, সেই মায়ের শেষ সময় তাকে ছেড়ে যাওয়ার মতো পাপ কেন করব? তামজিদ এবার হাস্যোজ্জ্বল বাক্যে বলল, তাহলে আমাকে কেন বিশ্বাসঘাতক, প্রতারক, কাপুরুষ বলছো? আমি কি চেষ্টা করিনি? তারিন চুপ হয়ে গেল। সত্যিই তো। তামজিদের জায়গায় তামজিদ অবশ্যই ঠিক। তামজিদ পুনরায় তারিনকে প্রশ্ন করল, ধরো তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে, তুমি একদম মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে ছেড়ে যাবেই, তখন কি আমি হাজার চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারব? তুমি যদি নিজের থেকেই আমার কাছে থাকতে না চাও, তাহলে আমি কি করে রাখব? তারিন এবারও চুপ। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, ভালোবাসা কাকে বলে জানো? তারিন প্রশ্নোত্তর চোখে তাকালো, কিছু বলল না। তামজিদের যা বুঝার তা বুঝা হয়ে গেছে। বুঝমান স্বরে বলা শুরু করল, ভালোবাসা হলো দুটি মনের মিল বন্ধন। বিশ্বাস, মায়া, অভিমান, অভিযোগ, রাগের সম্মেলনে এ বন্ধন টিকে থাকে। তুমি যদি কাউকে শুধু ভালোবাসো, তাহলে চেষ্টা করলে তাকে কোনো এক সময় ভুলে যেতে সক্ষম হবে। ভালোবাসা ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক মায়া। কারোর মায়ায় যখন তুমি মারাত্মকভাবে জড়িয়ে যাবে, তখন তুমি তাকে সহজে ভুলতে পারবে না। তামজিদ থামল কিছু সময়, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করল, দিশার সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। বন্ধুত্ব শব্দটা মায়ার উপর ভিত্তি করেই টিকে থাকে। ভালোবাসার কয়েকটা মাস সাইডে রেখে তুমি বন্ধুত্বের বছরগুলোর হিসেব করো। এত বছরের মায়া তুমি এই কয়েকদিনের কাটিয়ে উঠতে পারবে তারিন? তোমরা এলোমেলো জীবনটা এত সহজেই গুছিয়ে নিতে পারবে? তোমাকে কে বলল আমি দিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি না? চেষ্টা করছি বলেই তোমাকে সহজেই মেনে নিয়েছি। যদি চেষ্টা না করতাম, তাহলে তুমি আমার আদর, যত্ন, স্নেহের থেকে বঞ্চিত হয়ে যেতে। আমার মন থেকে দিশাকে ভুলিয়ে দেওয়া তোমার কাজ। তুমি আমার স্ত্রী। তোমার স্বামীকে কি করে সম্মান, ভালোবাসায় ভরিয়ে দিবে, এসব তোমার ভাবা উচিত। তুমি নিজে কি এই কয়েকদিনে আমাকে ভালোবাসার চেষ্টা করেছো? আমাকে কাছে টানার চেষ্টা করেছো? করনি। শুধু অভিযোগ করে গেছো। নিজের স্ট্রং ব্যক্তিত্ব দেখিয়ে গেছো। নরম তারিনকে দেখাওনি। আমার আর তোমার বয়সের পার্থক্যটা একবার দেখো। তোমার অনুভূতিগুলো সদ্য জন্ম নিবে, আর আমার অনুভূতিগুলো বড্ড পুরানো। তাই আমার অনুভূতির মায়াটাও বেশ শক্তপোক্ত। এত সহজে এই অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না তারিন। তারিন ছলছল চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মুচকি হাসল। মেয়েটার ভেতরের নরম ব্যক্তিত্বকে কি সুন্দর যত্নে লুকিয়ে রাখে। এটাও একটা প্রশংসনীয় গুণ। কয়জন পারে নিজের কোমলতা, দুর্বলতা লুকিয়ে রাখতে? যে পারে সে নিঃসন্দেহে বুদ্ধিমান। কারণ যে মানুষ যত বেশি নরম, সে মানুষ তত বেশি অবহেলিত। তামজিদ আলতো করে তারিনের দুই গালে হাত রাখল। তারিনের চোখে চোখ রাখল সঙ্গোপনে। আলতো স্বরে বলতে লাগল, শোনো মেয়ে, আমি তোমার স্ট্রং ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই না। আমি চাঁদের মতো কোমলমতি তারিনের প্রেমে পড়তে চাই। স্নিগ্ধ, সতেজ বাচ্চা মেয়েটাকে নিজের হাতে আমার উপযুক্ত করতে চাই। অতীত ভুলে যেতে চাই। আমার ঘরের চাঁদকে আমার বুকে যত্ন করে লুকিয়ে রাখতে চাই, যেন আমি ছাড়া সে চাঁদের গায়ে আর কারোর নজর না লাগে। ভালোবাসতে চাই তোমাকে। ভালোবাসবে আমাকে।
তুমি নামক চাঁদের দাগ হতে চাই আমি। সে চাঁদে আমি ব্যতীত দ্বিতীয় কোনো দাগ লাগার সুযোগ দিব না, প্রমিস। একটু ভালোবাসবে আমাকে। তোমার ভালোবাসা দিয়ে আমার যন্ত্রণাগুলো ভুলিয়ে দিবে, প্লিজ। তারিন কাঁদছে। কেউ এতটা আবদারের সুরে ভালোবাসা চাইতে পারে? শক্তপোক্ত বয়সের ম্যাচিউর মানুষটা এভাবে বাচ্চাদের কত আবদার করছে। তারিনের হাসিও পাচ্ছে বেশ। আনন্দ লাগছে। মানুষটাকে নিজের মতো গড়ে তোলার প্রতিজ্ঞা করল। তামজিদ তারিনের কোলে মাথা রাখল। তারিনের হাত দুটো ধরে নিজের মাথায় রাখল। অসহায় স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, প্লিজ। আমি না আর পারছি না। কষ্ট হচ্ছে আমার। বড্ড কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। দিশা চলে গেছে। মাকেও কয়দিন কাছে পাবো ঠিক নেই। মাও সময়ের অতলে হারিয়ে যাবে। আমাকে এতিম করে দিয়ে চলে যাবে। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? কাদের আশায় বাঁচব? প্লিজ যেও না। তারিন তামজিদের আকুতি দেখে সান্ত্বনা বাণীতে বলল, যাব না। কোথাও যাব না, মাস্টার মশাই। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। তবে মায়ের ভুল ধারণাটা আমি বদলাবই। মাকে অন্তত এই ভুল ধারণা নিয়ে মরতে দিব না। তাহলে সারা জীবন মায়ের প্রতি আপনার, আমার, দিশা আপু তিনজনের অভিযোগ থেকে যাবে, সেটা আমি কিছুতেই হতে দিব না। আমি সবাইকে নিয়ে সুখে সংসারও করব, নিজের স্বপ্নও পূরণ করব। আজ থেকে আমার স্বপ্নের পথ চলা শুরু। আমার সেই পথ চলার সঙ্গী হিসেবে আপনাকে পাশে চাই। থাকবেন, মাস্টার মশাই। তামজিদ তারিনের হাতে হাত রেখে দৃঢ় স্বরে বলে উঠল, ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকব। তারিন শান্তিতে চোখ দুটো বুজে নিল। অবশেষে দুষ্টু মিষ্টির খুনসুটিতে ভরপুর সংসার শুরু হতে চলেছে। এতদিন পর নিজের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এত সব কিছু ভাবার মাঝে নিজের মনে মনে বলে উঠল, যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন ততদিন তারিনও আপনার কাছে ধরা দিবে না। একদম দিবে না। উহু। আপনি নিজের থেকে যেদিন আমার কাছে ধরা দিবেন সেদিন তারিন আপনার মাঝে নিজেকে বিলিয়ে দিবে। ততদিন তারিন নামক ঝাঝালো চাঁদকে সহ্য করতেই হবে। কাল থেকে আপনার আর আমার নতুন যুদ্ধ শুরু হবে। হসপিটালের করিডোরে দেয়াল ঘেঁষে বসে আছে তারিন। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। বিয়ের পর থেকে শাশুড়ি নামক মানুষটা মায়ের মতো আগলে রেখেছিল। মায়ের অভাব বুঝতে দেয়নি। শাশুড়িও মায়ের মতো ভালোবাসতে পারে, কথাটা তারিন প্রতিক্ষণে ক্ষণে প্রমাণ পেয়েছে। আজ সেই শাশুড়ি নামক মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তাকে বাঁচানোর জন্য কত দৌড়ঝাঁপ। আজকে তারিন কাঁদছে। শব্দ করেই কাঁদছে। এই অল্প কয়েকদিনে মানুষটাকে ও বড্ড ভালোবেসে ফেলেছিল। এই তো কালকের আগে ক্ষোভে বর্ষা বেগমের সাথে কঠিন স্বরে কথা বলেছিল। তখন বর্ষা বেগম হাসছিলেন। আর তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছিলেন, আমার ছোট্ট মনির আজ মাথা গরম কেন? আমার ছেলেটা আবার কি অকাজ করেছে? বাইরে ঘুরতে নিয়ে আমার মেয়েটার মন ভালো করার বদলে আরো খারাপ করে দিয়েছে। আসুক আজকে ও বাড়িতে, ওকে ইচ্ছে মতো বকে দিব। সাথে দুই একটা থাপ্পড় ও বসিয়ে দিব। তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদিস না। যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আর সেই মানুষটা এক রাতের ব্যবধানে এখন মৃত্যু শয্যায়। না, মানতে পারছে না তারিন। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মানুষটা কি শেষবার ক্ষমা চাওয়ার সুযোগ দিবে না?
তার ভুল ধারণা ভাঙানোর সুযোগ দিবে না, তিনটা মানুষের অভিযোগ মাথায় নিয়ে চলে যাবে। তারিন আকাশ কুসুম ভেবে মুখ হাতে চেপে শব্দ করে কান্না করে উঠল। এর মধ্যেই তামজিদ হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করল। তামজিদকে দেখেই তারিন উঠে দাঁড়াল। তারিনের সামনে এসে তামজিদ ভাঙা ভাঙা স্বরে থেমে থেমে জিজ্ঞেস করল, মা 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 কেমন আছে? তারিন কাঁদছে। তারিনকে কাঁদতে দেখে তামজিদ আরো ঘাবড়ে গেল। এই তো কয়েক ঘন্টা আগেই তো মাকে ভালো রেখে গেল, হঠাৎ কি হয়ে গেল? তামজিদ আবারও প্রশ্ন করল, বলো, মা কোথায়? বাবা বাবা কোথায়? এর মধ্যেই আমজাদ সাহেব সেখানে উপস্থিত হলেন। হসপিটালেই ভর্তি সংক্রান্ত কিছু কাজ ছিল। আমজাদ সাহেবকে দেখেই তামজিদ উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল, মা মা কোথায় বাবা? হঠাৎ কি হয়ে গেল? তিনি নিশ্চুপ। তারিন মুখ খুলল, কান্নারত স্বরে ব্যাখ্যা করতে লাগল, আপনি চলে যাওয়ার পর মা আর আমি মিলে টুকটাক কাজ করছিলাম। হুট করেই বলল, শরীরটা ভালো লাগছে না। তাই আমি রুমে গিয়ে বিশ্রাম নিতে বললাম। আমি এদিকেই কাজ করছিলাম। প্রায় আধ ঘন্টা পর কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আমি আর জাহেলা আপা দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখি মা ওয়াশরুমের দরজায় পড়ে আছেন। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে সারা ওয়াশরুম একাকার অবস্থা। আর মা নিচে পড়ে ছটফট করছিলেন। বলেই তারিন আবার কান্নায় ভেঙে পড়ল। তামজিদ 2 পা পিছিয়ে গেল। চোখের বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়তে লাগল। অসহায় স্বরে বাবা বলে ডেকে উঠল। প্রশ্ন করল, মা এখন কি অবস্থা মায়ের? আমজাদ সাহেব শান্ত স্বরেই বললেন, জানি না, ডাক্তার দেখছেন। তামজিদ 2 হাতে মুখ চেপে ধপ করে পেছনের চেয়ারটায় বসে পড়ল। তারিন ঠিক বুঝতে পারল তামজিদ কাঁদছে। আমজাদ সাহেব তামজিদের পাশে বসতেই তামজিদ 2 হাতে তাকে জড়িয়ে ধরল। তারিন ও আজ কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলল, আপাকে খবর দেওয়া হয়নি? আমজাদ সাহেবের হুঁশ ফিরে আসলো। মেয়েটার এই অবস্থায় মেয়েটাকে এমন খবর দিবে কি করে? তবুও মনকে শান্ত করল। মেয়েকে ফোন দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। কিছু মুহূর্ত পর ডাক্তার বেরিয়ে বর্ষা বেগমের বাড়ির লোকের খোঁজ করতেই তারিন আর তামজিদ এগিয়ে গেল। আমজাদ সাহেব ও ডাক্তারকে লক্ষ্যে করে এগিয়ে আসলেন। আমজাদ সাহেব মন শক্ত করে নিলেন। শান্ত স্বরেই প্রশ্ন করে বসলেন, আমার স্ত্রী কেমন আছেন? ডাক্তার খুবই ব্যথিত স্বরে জবাব দিলেন, সরি, সে আর বেঁচে নেই। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। তার আর কিছু বলার সাহস হল না। এই পরিবারের মানুষদের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই তার। ডাক্তারের উচ্চারিত বাক্যটি তারিন, তামজিদ আর আমজাদ সাহেবের কানে পৌঁছাতেই তারা তিনজনে যেন পাথর রূপে পরিণত হল। তারিন মুখে হাত চেপেই উচ্চ স্বরে কান্না করে উঠল। আমজাদ সাহেব পা ভেঙে পড়ে যেতে নিলেই তারিন তাকে 2 হাতে ধরে চেয়ারে বসে দিল। তামজিদ ধীর পায়ে কেবিনে প্রবেশ করল। বর্ষা বেগমের দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। নার্স দুটো তামজিদকে দেখেই সাইডে সরে গেল। তামজিদ ধীর পায়ে বেডের পাশে গিয়ে দাঁড়াল। কাঁপাকাঁপি হাতে মায়ের মুখ থেকে কাপড়টা সরাতেই ওর বুকটা ধক করে উঠল। সন্তানের সামনে মায়ের লাশ পৃথিবীর সবথেকে জঘন্য দৃশ্য বোধ হয় এটাই। তামজিদ আলতো করে বর্ষা বেগমের মাথায় হাত রাখল। না, কাঁদছে না তামজিদ, শুধু চোখের অবাধ্য নোনাজল গুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তামজিদ পাশে থাকা টুলে বসল। বর্ষা বেগমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করুণ স্বরে ডেকে উঠল, মা, ও মা।
মা, মা গো। কণ্ঠস্বর রোধ পাচ্ছে ওর, শব্দ বের হচ্ছে না, ভেতরটা ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। এর মধ্যেই তারিন এসে দাঁড়ালো দরজায়। তামজিদকে এভাবে ভেঙে যেতে দেখে দ্বিগুণ কষ্ট হচ্ছে ওর। নিঃশব্দে তামজিদের পাশে এসে দাঁড়ালো। তামজিদ পুনরায় করুণ স্বরে বলে উঠল, মা, ও মা, শুনো, আজ থেকে আমি কাকে মা ডাকব? আমি বাসায় ফিরে আসতে দেরি হলে কে আমাকে বারবার ফোন দিবে? আমার বাড়ি ফেরার পথ চেয়ে কে বসে থাকবে? কে বলবে, বাবা, আমার এই ঢাকা শহরে ভালো লাগে না, চল গ্রামে চলে যাই? মা, ও মা, আমি অসুস্থ হলে কে আমার পাশে এসে বসে থাকবে? আমার মাথায় কে হাত বুলিয়ে দিবে? মা, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন সেই তুমিই আমাকে ছেড়ে চলে গেলে। কেন মা, এত স্বার্থপর কেন হলে তুমি? একজনকে হারিয়ে তো আমি নিজেকে শক্ত করে তুলছিলাম, এখন তুমি আমাকে দ্বিতীয়বার ভেঙে দিয়ে চলে গেলে। মা, মা, ও মা, একবার তাজ বলে ডাকবে মা। তারিনের বুকটা ফেটে যাচ্ছে, মাকে হারানোর যন্ত্রণা বোধহয় দুনিয়ার সবথেকে বেশি কষ্টের। মায়ের মতো দ্বিতীয় কেউ হয় না। মা হারিয়ে গেলে কখনোই দ্বিতীয় কাউকে মায়ের রূপে পাওয়া যায় না। তারিন ভাবছে, শাশুড়ি নামক মাকে হারানো কষ্ট যদি এতটা হয়, তাহলে নিজের মাকে হারানোর কষ্ট কিভাবে সইবে? ভেবেই বুকটা কেঁপে উঠল তারিনের। নিজেকে অসহায় লাগছে খুব। আজকে তারিন কাঁদছে, কই শাশুড়ি নামক মানুষটা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না, বুকে জড়িয়ে নিচ্ছে না। তামজিদ চুপ করে আছে। কিছুক্ষণ থেমে পুনরায় বলতে লাগল, মা, 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 একবার উত্তর দাও না। আমার অনেক কষ্ট হচ্ছে মা। তোমার তাজের বুক ফেটে যাচ্ছে মা। তোমার শক্ত ছেলেটা ভেঙে গেছে মা। তুমি এভাবে কেন চলে গেলে মা? আমি তো কয়েক ঘন্টা আগেও তোমাকে ভালো দেখে গেলাম মা। হঠাৎ কি হয়ে গেল মা? আমাকে শেষবার কিছু বলে যেতে পারতে মা। একবার তাজ বলে ডাকতে পারতে মা। আমি নিজেকে কিভাবে বুঝাবো মা? আমার মাকে আমি শেষবারের মতো একটু দেখতে পারলাম না মা। এই যন্ত্রণা কিভাবে সহ্য করব মা? তুমি তো আমাকে একা করে দিয়ে গেলে মা। তারিন আর সহ্য করতে পারল না। তামজিদের কাঁধে হাত রাখল আলতো করে। তামজিদ এবার চোখ তুলে তাকালো তারিনের দিকে। তামজিদ মুখে হাসি টানল, বলল, তারিন, তোমাকে আমার মা ভুল ভাঙানোর সুযোগ দিল না, অভিযোগ কাঁধে নিয়েই চলে গেল। নিজের স্বামীকে তার প্রাক্তন জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে, দৃশ্যটা ঠিক সহ্য হল না তারিনের। তামজিদ বারবার দিশাকে সরিয়ে দিচ্ছে দুই হাতে। তারিন অনেকক্ষণ ধরে দৃশ্যটা চুপচাপ দেখছিল। বর্ষা বেগমকে দাফন করার জন্য গ্রামে নিয়ে আসা হয়েছে। সবাই এসেছে, শুধু তামজিদের বোনকে তানহাকে আনা হয়নি। তানহার ডেলিভারি ডেট মাত্র সপ্তাহ খানেক পর। এই অবস্থাতে এতটা প্রেসার নিতে পারবে না সে, তাই তাকে ঢাকা থেকেই একবার শেষ দেখা দেখিয়ে আনা হয়েছে। তারিন গ্রামে আসার পর থেকে নিজের মাকে জড়িয়ে ধরে রেখেছিল, এক মুহূর্তের জন্যেও ছাড়েনি। দিশা কোথা থেকে খবর পেয়ে এখানে এসেছে কে জানে। এসে থেকেই তামজিদের পাশের থেকে উঠেনি। ভদ্রতার খাতিরে শোকের বাড়িতে কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছিল না তারিন, তাই এতক্ষণ কিছু বলেনি। কিন্তু এবার আর সহ্য করতে পারল না। উঠে গিয়ে তামজিদের কাঁধে হাত রাখল। তামজিদ তারিনকে দেখেই শান্ত স্বরে বলল, আমার পাশে বসো, কোথাও যেও না। তারিন এবার যেন মনে শক্তি পেল। দিশার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, দিশা আপু, আপনার না আজকে ইন্ডিয়া চলে যাওয়ার কথা? দিশা শান্ত বাক্যে উত্তর দিল,
হ্যাঁ, চলে যাব। আমার একটু সমস্যা ছিল, তাই যাওয়ার ডেট একদিন পিছিয়ে দিয়েছি। তারিন সে বিষয়ে আর কথা বাড়ালো না, সরাসরি বলে উঠল, দেখুন দিশা আপু, আমাদের শোকের মাঝে আজকে কোনোরকম সিন ক্রিয়েট করবেন না প্লিজ। কালকে থেকে আমি আপনাকে যথেষ্ট সুন্দর ব্যক্তিত্বের মানুষ হিসেবে জেনে আসছি, তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তিত্বকে খারাপ বানিয়ে দিবে। আপনি আমাদের এই শোকের দিনে আমাদের পাশে থাকতে এসেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু বারবার আমার স্বামীকে এভাবে স্পর্শ করবেন না, আমার সেটা ভালো লাগে না। দিশা প্রতিউত্তরে বেশ শান্ত গলায় জবাব দিয়ে উঠল, তাজ আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওর সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছি। তারিনও বেশ শক্তপোক্ত স্বরে বলল, আমি এই ব্যবহারকে বন্ধুত্বপূর্ণ মনে করলেও গ্রামের সবাই সেটা করবে না। বিষয়টা দৃষ্টিকটু লাগে বেশ, দয়া করে একটু সরে বসুন। দিশা কোনো কথা না বলে চুপচাপ সরে বসল, কিন্তু তামজিদ আর সেখানে বসতে চাইল না। তারিনের উদ্দেশ্যে বলল, বাবা কোথায়? তারিন ছোট্ট করে উত্তর দিল, বাবা রুমে আছেন, বাবার প্রেসার লো হয়ে গেছে, বাবার কাছে চলো। বলেই তারিনের হাত ধরে নিয়ে ঘরে চলে গেল। দিশা তৎক্ষণাৎ আর বসে থাকল না, নিজেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামজিদ ঘরে আসতেই আমজাদ সাহেবকে বিধ্বস্ত অবস্থায় দেখে কেঁপে উঠল। আমজাদ সাহেবের পাশে গিয়ে বসল। ছেলেকে দেখেই তিনি কঠিন শোকে মুষড়ে পড়লেন। ছেলের হাত দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। তামজিদ অশ্রুসিক্ত স্বরে বাবাকে সান্ত্বনা দিতে বলে উঠল, তুমি এতটা ভেঙে পড়ো না বাবা, তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের কি হবে? এখন তুমি আমাদের মাথার উপর ছাদ বাবা, তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব? এবার তারিনও আমজাদ সাহেবের পাশে বসল। আমজাদ সাহেবের হাত ধরে বলল, সেই বিয়ের দিন থেকে আপনি আর মা আমাকে আগলে রেখেছেন, নিজের পরিবারের অভাব, বাবা মায়ের অভাব বোধ করতে দেননি। মা তো আমাকে সংসার বুঝিয়ে না দিয়েই চলে গেল। এখন আপনিই আমাদের সম্বল বাবা, আপনি না থাকলে আমরা কি নিয়ে থাকব? আপনাকে নিয়েই মায়ের সব থেকে বেশি চিন্তা ছিল। আপনাকে আমি দেখে রাখব বাবা, আপনার কোনো অযত্ন হতে দিব না। আমি আছি তো। আমরা সবাই মিলে মায়ের সংসার খুব যত্নে আগলে রাখব। আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটল। মানুষ বেঁচে থাকতেই কত আদর যত্ন, মরে গেলে কতক্ষণে মাটিতে রাখবে সেই আয়োজন ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। তামজিদের মাকে শেষ বিদায় দেওয়ার সময় এসে পড়ল। লাশটাকে কবরে নামানোর জন্য ধরতেই ওর হাত কাঁপছিল, চোখ দিয়ে ঝরোঝরো করে পানি ঝরছে। কি নির্মম এ দৃশ্য! সন্তান নিজের হাতে মাকে কবরে রাখছে। নিয়তি বড্ড নিষ্ঠুর। মাটি দেওয়ার পালা শেষ হতেই একে একে সবাই বিদায় নিল। আমজাদ সাহেব অসুস্থ হয়ে পড়লেন, সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। দাঁড়িয়ে রইল তামজিদ একা। সবাই চলে যেতেই ধপ করে বসে পড়ল কবরের পাশে। কবরটাকে জড়িয়ে ধরল দুই হাতে। এবার গলা ফাটিয়ে মা বলে চিৎকার করে উঠল। শব্দ করে কাঁদতে লাগল। কান্নারত স্বরেই বলতে লাগল, মা কেন আমাকে একা রেখে গেলে? আমাকে এতিম করে কেন গেলে? আর কয়েকটা বছর আমার সাথে কি এমন ক্ষতি হতো? তোমাকে আমি একটুও সুখ দিতে পারলাম না মা। তোমার সুখের জন্যই তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। তোমার পছন্দের মেয়েকে বউ করে এনেছিলাম। তোমার সাজানো গুছানো সংসার ফেলে কোথায় চলে গেলা মা? তামজিদ কাঁদছে। নিজের মাকে হারিয়ে ফেলার শোক সহ্য করতে পারছে না।
তানহার জন্য বুকটা ফেটে যাচ্ছে। এই অবস্থায় নিজের বোনের পাশেও থাকতে পারছে না। সবদিকের শোক সহ্য করে কি করে মানুষ। তামজিদ আর পারছে না, হাঁপিয়ে গেছে। এশারের আজান হচ্ছে চারদিকে। তারিন আর তারিনের মা এসেছে তামজিদের কাছে। তারিন আসতেই তামজিদ তারিনকে ঝাপটে ধরল। তারিনকে বুকের মধ্যে আগলে নিয়ে কাঁদতে লাগল। তারিনও কাঁদছে। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওর জানা নেই। সুস্থ হয়ে উঠা মানুষটা আজ মাটির নিচে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে তারিনের। কি ভেবেছিল, আর কি হয়ে গেল। এই দুনিয়াতে আজকে থাকতে কালকের আশা নেই। কালকে ভোর আমাদের জীবনে আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই মিছে দুনিয়ার কত শত স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ। তামজিদ অনেকক্ষণ যাবৎ কাঁদছে। এবার তারিনের মা সালেহা খাতুন এগিয়ে আসলেন। তামজিদের মাথায় হাত রাখলেন। আলতো হাতে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বাজান, কান্দো কেন? আমি আছি না, তোমার আরেক মা। তোমার মায়ের মতন অত আদর যত্ন করতে পারুম কিনা জানি না, কিন্তু আমার পোলা মায়া যেমন আদর যত্নে থাকবো তুমিও থাকবা। আজ থেইকা আমারে মা কইবা। আমার আরেক পোলা তুমি, আমার বড় পোলা। কান্দে না বাজান, লও ঘরে লও। কানলে আফার কবরে আজাব হইব বাজান। আহো আমার লগে লও, নামাজ পড়ো গিয়া। দুইডা হাত তুইলা আল্লাহ রে কও আফারে যেন আল্লাহ বেহেশত নসিব করে। তামজিদ একটু শান্ত হল। অন্তত কেউ একজন মায়ের মতো আগলে তো নিচ্ছে, সান্ত্বনা তো দিচ্ছে। তারিন আর তামজিদকে নিয়ে রুমে চলে আসলো। তামজিদ ফ্রেশ হয়ে সোজা মসজিদে চলে গেল নামাজ পড়ে। নামাজ পড়ে এসে মায়ের কবরটা একবার ঘুরে আসলো। রাত বাড়ল। বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করল। তামজিদ মায়ের ঘরে একবার ঘুরে আসলো। কই মা নেই তো। ঘর ভর্তি মানুষ, কিন্তু মা নামক মানুষটা নেই তো। কষ্টে আবারও বুক ভারী হয়ে উঠল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায়, চোখের উপর হাত রেখে শটান হয়ে আছে। কিছু সময় পর রুমে তারিনের উপস্থিত টের পেতেই তামজিদ শান্ত বাক্যে বলল, লাইটটা একটু অফ করে দাও তারিন, মাথা যন্ত্রণা করছে। তারিন শুনল না। তামজিদের পাশে গিয়ে বসল। তামজিদের হাতটা সরালো। শান্ত স্বরে বলে উঠল, উঠুন, একটু কিছু খেয়ে নিন। সেই সকাল থেকে না খাওয়া। এবার না খেলে শরীর খারাপ করবে। খাবো না। দেখুন, আপনি তো মায়ের বড় ছেলে, মায়ের ভরসার জায়গা। আপনার উপরেই এখন বাবার দায়িত্ব। আপনি এভাবে ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? একটু নিজেকে শক্ত করুন। আমি আছি তো আপনার পাশে। আপনার এত চিন্তা কিসের? আপনাকে আমি কথা দিচ্ছি, মায়ের সাজানো সংসার আমি এলোমেলো হতে দিব না। মায়ের মতো করে পারবো কিনা জানি না, তবে দুই হাতে মায়ের সংসার সাজিয়ে রাখব। বাবার খেয়াল রাখব। নিজের স্বপ্নও পূরণ করব। তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা মেয়ে কি সুন্দর করে সবাইকে সামলে রাখছে। কে বলবে মেয়েটা সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে মাত্র। কথাটা শুনে কারো সে কথা বোঝার সাধ্য নেই। তারিন তামজিদকে টেনে উঠে বসালো। ভাত মেখে তামজিদের মুখে তুলে ধরে বলল, হ্যাঁ, হা করুন এখন। তামজিদ চেয়ে আছে তারিনের দিকে। মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। তারিন খুব যত্ন করে তামজিদকে খাইয়ে দিল, সাথে একটা পেইন কিলার খাইয়ে দিল। তারপর বলে উঠল, এবার একটু ঘুমান, আমি এখানেই আছি, আপনার পাশেই আছি।
তামজিদও কোনো প্রতিক্রিয়া না করে সোজা শুয়ে পড়ল। তারিন লাইটটা বন্ধ করে এসে তামজিদের মাথার পাশে বসল। আলতো হাতে তামজিদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। বয়সের সাথে ম্যাচিউরিটি আসে কথাটা সম্পূর্ণ ভুল। শুধু বয়স না, সময় ও পরিস্থিতির সাথে মোকাবিলা করতে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি চলে আসে। তারিন মনে মনে ভাবতে লাগলো, কাল থেকে এক নতুন সংগ্রাম শুরু হবে। সংসার নামক শক্ত সুতোয় বাঁধা পড়ে যাবে সারা জীবনের জন্য। এই ভেঙে পড়া সংসার ও মানুষগুলোকে সাজিয়ে তুলতে হবে নিজের হাতে। নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সবটা একা হাতে সামলাতে পারবো তো আমি? চলবে।